পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের সদর দপ্তরের কাছে ভয়াবহ এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত 10 জন নিহত হয়েছে। আহত হয়েছেন 30 জনেরও বেশি। মঙ্গলবার কোয়েটার জোরঘুন রোড এলাকায় এই বিস্ফোরণের পরপরই শুরু হয় গোলাগুলি। প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বক্স মোহাম্মদ কাকার জানান, নিহতদের মধ্যে 2 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বাকি সবাই সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি গাড়ি ফ্রন্টিয়ার কোর সদর দপ্তরের দিকে মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী নরেশ কুমার বলেন, আমার অফিস টার্গেট হওয়া ভবনের কাছেই। বিস্ফোরণের সময় আমি বাইরে দাঁড়িয়েছিলাম। মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে যায়। কাচের টুকরো এসে গায়ে লাগে। এমন জোরে বিস্ফোরণ আমি জীবনে শুনিনি। আর এক আহত ব্যক্তি ইনাম জানান, আমাদের অফিস প্যারামিলিটারি ভবনের পাশেই। বিস্ফোরণে সবকিছু কেঁপে ওঠে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব অন্ধকার। পরে গুলির শব্দ শুনতে পাই। এরপর নিরাপত্তা বাহিনী এসে নিয়ন্ত্রণ নেয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুকতি এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে নিন্দা করেছেন। তিনি জানান, অন্তত 4 হামলাকারী নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই পথভ্রষ্ট চরমপন্থীরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ভারত এখনো এই অভিযোগের কোনো জবাব দেয়নি। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম জনবসতিপূর্ণ প্রদেশ। বিশাল খনিজ সম্পদ থাকা সত্ত্বেও এটি সবচেয়ে দরিদ্র অঞ্চল। এখানে রয়েছে তেল, কয়লা, স্বর্ণ, কপার এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। সেই সঙ্গে রয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অন্যতম মূল কেন্দ্র গওয়াদার বন্দরের অবস্থান। বেলুচিস্তানে চীনের বিনিয়োগ নিয়ে স্থানীয়দের অনেক দিনের অভিযোগ আছে। তারা মনে করে চীনা কোম্পানিগুলো তাদের সম্পদ নিয়ে যাচ্ছে, কিন্তু স্থানীয়রা কোনো উপকার পাচ্ছে না। এই কারণে আগেও চীনা কর্মী ও ভবনে হামলা চালিয়েছে কিছু সশস্ত্র গোষ্ঠী। প্রদেশের রেকর্ডিক এলাকায় রয়েছে বিশ্বের অন্যতম তামার খনি। 2022 সাল থেকে সেখানে খননের কাজ করছে কানাডার ব্যারিক মাইনিং কোম্পানি। এই মাসেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সঙ্গে $50 কোটি খনিজ রপ্তানির চুক্তি করেছে। এই দীর্ঘদিনের ক্ষোভ থেকেই স্বাধীন বেলুচিস্তান গঠনের দাবিতে প্রদেশটিতে চলছে সশস্ত্র বিদ্রোহ। বিশ্লেষকদের মতে সম্প্রতি সরকার বিরোধী গোষ্ঠীগুলোর উপর নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। চীনের সরবরাহকৃত প্রযুক্তি, ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করে পরিচালিত এসব অভিযানে বিচ্ছিন্নতাবাদীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। তাই কোয়েটায় সাম্প্রতিক আত্মঘাতী হামলাকে অনেকেই ওই অভিযানের প্রতিশোধ হিসেবে দেখছেন। ট্রাম্পকে $24.5 মিলিয়ন ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব। সহিংসতা ছড়ানোর অভিযোগে 2021 সালে ট্রাম্পের অ্যাকাউন্ট জব্দ করেছিল ইউটিউব। আর এখন বিশ্বের সবচেয়ে শক্তিধর নেতার সাথে মামলায় হেরে গিয়ে তাদের গুনতে হচ্ছে এই মোটা অঙ্কের জরিমানা। 2021 সালের 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে হামলার পর সহিংসতা উস্কে দেওয়ার আশঙ্কায় ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে ইউটিউব। এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ট্রাম্প মামলা করেন। আদালতের নথি অনুযায়ী মামলার সমঝোতার অংশ হিসেবে ইউটিউব ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল মল ট্রাস্ট নামের একটি সংস্থায় $22 মিলিয়ন দেবে। সংস্থাটি হোয়াইট হাউস চত্বরে একটি বলরুম নির্মাণে $200 মিলিয়ন একটি প্রকল্পের কাজ করছে। এছাড়া মামলার অন্যান্য বাদীদের মধ্যে আরও $2.5 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে এই সমঝোতায় কোনো দায় স্বীকার করেনি ইউটিউব। আদালতের নথিতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে মামলা চালিয়ে যাওয়ার ঝামেলা ও খরচ এড়াতে এবং বিতর্কিত অভিযোগ মিটিয়ে ফেলতেই এই সমঝোতায় পৌঁছানো হয়েছে। ইউটিউবের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য এই অর্থের পরিমাণ খুব বেশি নয়। শুধু 2025 সালের এপ্রিল থেকে জুন মাসেই ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় ছিল প্রায় $9.8 বিলিয়ন।
এর আগে একই ঘটনা নিয়ে ট্রাম্প যে মামলা করেছিলেন তাতেও মেটা ও এক্স বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে রাজি হয়। ট্রাম্প 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে বলে যেসব দাবি করেছিলেন তা থেকেই ক্যাপিটল ভবনে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব ঘটনার পর সহিংসতা কমানোর জন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তার অ্যাকাউন্ট স্থগিত করে দেয়। মামলার প্রধান আইনজীবী ও ট্রাম্পের ঘনিষ্ঠ জন পি কোয়েল বলেছেন, আমরা ফলাফল নিয়ে খুবই সন্তুষ্ট, প্রেসিডেন্ট এবং অন্যান্য বাদীরাও খুশি। তিনি জানান, 3টি মামলার মাধ্যমে মোট $60 মিলিয়ন সমঝোতা হয়েছে। আমরা বিশ্বাস করি এই পদক্ষেপগুলো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আচরণের পরিবর্তনে ভূমিকা রাখবে। ট্রাম্প যখন হোয়াইট হাউসে ফিরে আসেন, বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো আবার তার প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা শুরু করে। এ মাসের শুরুতে এক নৈশভোজে গুগলের সুন্দর পিচাই, মেটার মার্ক জাকারবার্গ এবং অ্যাপলের টিম কুক ট্রাম্পের প্রশংসা করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তার প্রশাসনের উদ্যোগকে সমর্থন জানান। শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই নয়, কিছু গণমাধ্যমও ট্রাম্পের অভিযোগ মীমাংসায় বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে। প্যারামাউন্ট গ্লোবাল জানিয়েছে, সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাক্ষাৎকার বিভ্রান্তিকরভাবে সম্পাদনার অভিযোগে তারা ট্রাম্পকে $16 মিলিয়ন দিতে বাধ্য হচ্ছে। এছাড়া এবিসি নিউজ তাদের উপস্থাপক জর্জ স্টেফানোপলাসের মানহানিকর মন্তব্য নিয়ে করা অভিযোগ মেটাতে ট্রাম্পের গ্রন্থাগারে $15 মিলিয়ন দিচ্ছে। এ ধরনের সমঝোতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে বাধা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বব্যাপী কন্টেন্ট নিয়ন্ত্রণ নীতিতে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। মোসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান। ইসরায়েল ধারণা করছে, ধরা পড়ার পর বাঁচার জন্য ইরানের কাছে অনেক গোপন তথ্যই বলে দিয়েছে এই গুপ্তচর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে 12 দিনের যুদ্ধের পরবর্তীতে কোনো এক সময়ে তাকে গ্রেপ্তার করে ইরান। ইরান সরকারের ভাষ্যমতে দণ্ডিত ব্যক্তি মোসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচরদের একজন ছিলেন। গত সোমবার ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়। আদালতের ভাষ্যমতে অভিযুক্ত বাহমান চৌবিয়াসল সরকারের টেলিযোগাযোগ সংক্রান্ত সংবেদনশীল প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত ছিলেন। মোসাদ মূলত তার সহযোগিতায় সরকারি দাপ্তরিক তথ্য ভাণ্ডার এবং ডেটা সেন্টারগুলোতে অনুপ্রবেশ করতে চেয়েছিল। এছাড়াও দেশের ভেতরে বৈদ্যুতিক যন্ত্রপাতি আমদানির সম্ভাব্য পথ ও ব্যবস্থাগুলো খুঁজে বের করার ব্যাপারে তাদের অগ্রাধিকার ছিল। ইরানের সুপ্রিম কোর্ট গুপ্তচরের মৃত্যুদণ্ডের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেছে। তার বিরুদ্ধে পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর ধারায় অপরাধমূলক কার্যক্রম চালানোর অভিযোগ আনা হয়েছিল। সেপ্টেম্বর মাসে এটির দ্বিতীয় ঘটনা। এর আগে বারাক শাহবাজি নামের এক ব্যক্তি একই ধরনের গুপ্তচর বৃত্তির অভিযোগে ফাঁসির দণ্ড পেয়েছিলেন। তবে অনেক নাগরিক অধিকার কর্মীর মতে শাহবাজিকে উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্যের সঙ্গে জড়িয়ে উপস্থাপন করা হয়েছে, যাতে চাপ সৃষ্টি করে তার কাছ থেকে একটি মিথ্যা স্বীকারোক্তি আদায় করা যায়। ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধের মতো চলছে। জুনের শুরুতে তাদের মধ্যে 12 দিনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ইরানের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ শত শত মানুষ নিহত হন। যুদ্ধে উভয় দেশ পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। যুদ্ধ শেষে ইরান ঘোষণা দেয় ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে সন্দেহভাজনদের দ্রুত বিচার করা হবে। ওই ঘোষণার পর থেকে দেশজুড়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গত 9 আগস্ট ইরানের বিচার বিভাগ জানায়, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও 20 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযুক্ত ব্যক্তি শুধু সশস্ত্র বা স্নায়বিক হামলার প্রস্তুতি নয়, বরং তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অবৈধভাবে তথ্য সংগ্রহ, সরবরাহ এবং রাষ্ট্রের গোপন নেটওয়ার্কে অনুপ্রবেশের পরিকল্পনায় যুক্ত ছিলেন। এমন কর্মকাণ্ডকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, অনেক মৃত্যুদণ্ডের রায় গোপনে এবং খুব দ্রুত দেওয়া হয়।
অভিযুক্তরা ঠিকমতো ন্যায় বিচার পেয়েছে কিনা তা স্পষ্ট নয়। স্বীকারোক্তি সত্যিই কি স্বেচ্ছায় দেওয়া হয়েছিল এবং অভিযোগের প্রমাণ কতটা বিশ্বাসযোগ্য ছিল সে বিষয়ে সন্দেহ রয়ে গেছে। অসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক আব্দুর রহমান বরুমান সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান জানিয়েছে 2025 সালে ইরানে 1000-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে তেহরান সরকার প্রতিটি মৃত্যুদণ্ডের তথ্য প্রকাশ না করায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে উল্লেখ করেছে সংগঠন দুটি। এদিকে ইরানের সাধারণ মানুষ অর্থনৈতিক সংকট ও ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় রয়েছেন। প্রায় এক দশক পর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়েছে তেহরান। রাশিয়া ও চীনের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমা দেশগুলো ইরানের উপর চাপ বাড়িয়ে চলেছে। বর্তমানে ইরানের অর্থনৈতিক অবস্থাও খারাপ। বেকারত্ব ও সামাজিক অব্যবস্থাপনা দিন দিন বেড়েই চলেছে। সংকট মোকাবিলায় সরকার নিরাপত্তা বাড়াচ্ছে এবং সন্দেহজনক ঘটনাগুলোতে কঠোর ব্যবস্থা নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এ ধরনের নেতিবাচক পরিণতি দেশীয় শান্তি ও স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। বাল্টিক সাগরের তলদেশে রাশিয়ার গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটানো ব্যক্তিকে আটক করেছে পোল্যান্ড। ইউরোপের গ্যাস সরবরাহে 2022 সালে বড় ধাক্কা দিয়েছিল এই বিস্ফোরণ। সেই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে জার্মানির পরোয়ানায় আটক হয়েছেন ইউক্রেনীয় ডুবুরি ভলোদিমির। ডুবুরির নাম প্রকাশ করা হয়েছে ভলোদিমির। জার্মান গোপনীয়তা আইনের কারণে তার পুরো নাম প্রকাশ করা হয়নি। স্থানীয় রেডিও স্টেশন RMF FM এবং তার আইনজীবী জানিয়েছেন মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর কাছে তাকে গ্রেপ্তার করা হয়। ভলোদিমির আইনজীবী টিমোথেউস প্রাপোকে জানিয়েছেন তিনি ভলোদিমিরকে জার্মানিতে হস্তান্তরের বিরোধিতা করবেন। যদিও এই বিস্ফোরণ নিয়ে জার্মানিতে তদন্ত চলছে এবং পশ্চিমা দেশ ও রাশিয়া উভয়ই ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে। এই বিস্ফোরণ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তবে বিস্ফোরণের ঘটনার পর এখন পর্যন্ত কোনো দেশ দায় স্বীকার করেনি। ইউক্রেন শুরু থেকে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। তবে রাশিয়া এই হামলার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউক্রেনকে দায়ী করছে। 2023 সালে জার্মান তদন্তকারীরা জানান প্রাথমিক তদন্তে এমন আভাস মিলেছে যে হামলার সঙ্গে একটি ইউক্রেনপন্থী গোষ্ঠীর জড়িত থাকতে পারে। জির বিরুদ্ধে একটি ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল জার্মান কর্তৃপক্ষ, যার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। তবে তার আইনজীবী বলেন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই পরোয়ানা অবৈধ। তিনি বলেন নর্থ স্ট্রিম অবকাঠামোর উপর হামলার লক্ষ্য ছিল মূলত গ্যাজপ্রম, যা ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে অর্থায়ন করে। ফলে এই ঘটনা সরাসরি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। জার্মানির একাধিক গণমাধ্যম যেমন জুয়েডয়েচে সাইটং, জি সাইট এবং ARD তাদের প্রতিবেদনে জানিয়েছে ভলোদিমির ওই বিস্ফোরণে জড়িত একটি দলের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। আগস্ট 2024 সালে ইতালিতে সার্হি নামের এক ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়, যিনি হামলার সমন্বয়ক হিসেবে সন্দেহভাজন। সেপ্টেম্বর মাসে ইতালির নিম্ন আদালত তাকে জার্মানিতে হস্তান্তরের নির্দেশ দেয়। তবে তার পক্ষের আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন। তারা এক বিবৃতিতে বলেছেন ন্যায় বিচার, মানবিক আবাসন এবং আন্তর্জাতিক আইনি সুরক্ষা সহ মৌলিক অধিকারগুলোকে ইউরোপীয় বিচারিক সহযোগিতার নামে বিসর্জন দেওয়া উচিত নয়। তবে জার্মান প্রসিকিউটররা দাবি করেছেন সার্হিকে এবং তার সহযোগীরা জার্মানির উত্তর পূর্বাঞ্চলীয় রোস্টক শহর থেকে একটি ইওটে চড়ে এই নাশকতা পরিচালনা করছিলেন এবং এই নাশকতার কাজে ভলোদিমির সম্পৃক্ত ছিলেন। ভলোদিমির বিরুদ্ধে বিস্ফোরণের সহায়তা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। ফের সমুদ্রে আধিপত্য দেখাচ্ছে ইয়েমেনি বাহিনী। আন্তর্জাতিক শিপিং লেনে ভয়ঙ্কর হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। আডেন উপসাগরের ডাচ পতাকাবাহী একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায় ইয়েমেনি বাহিনী।
হুথিদের ক্রুজ মিসাইল হামলায় ডাচ পতাকাবাহী মিনার্ভা গ্রাফট জাহাজ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। 2 নাবিক আহত হন, 19 জনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। হুথিদের দাবি জাহাজটি অধিকৃত ফিলিস্তিনে প্রবেশের নিষেধাজ্ঞা ভেঙেছিল। জাহাজের মালিক বলছে তারা আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে জাহাজকে নিরাপদ করার জন্য। আঘাতের পর আগুন লেগে জাহাজটি ভেসে যাচ্ছিল। কোম্পানির দাবি, নিরীহ নাগরিকদের উপর এই হামলা মানবিক বিপর্যয় এবং সমুদ্রপথের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন তারা সব ধরনের সামরিক ও কৌশলগত অস্ত্র ব্যবহারে প্রস্তুত। তিনি বলেন, আমেরিকান তেল কোম্পানিগুলোও তাদের নকশায় রয়েছে। বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র ভিত্তিক সেভরন, কনকোফিলিপস ও এক্সন মোবিল সহ কিছু কোম্পানি ও জাহাজকে একতরফা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান আর যুদ্ধবিরতির ব্যর্থ আলোচনার মধ্যেই হামলা চালানো হলো। এর সঙ্গে জাতিসংঘের ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা পুরো অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন হুথিদের এই পদক্ষেপ ইরানের প্রভাব বাড়ানোর কৌশল। 2023 সালের নভেম্বর থেকে ধারাবাহিকভাবে 100টির বেশি বাণিজ্যিক জাহাজকে টার্গেট করেছে ইয়েমেনের হুথিরা। এই হামলায় 4টি জাহাজ ডুবে গেছে এবং অন্তত 8 জন নাবিক প্রাণ হারিয়েছেন। প্রায় 1 বছর পর আডেন উপসাগরে ফের এমন হামলার ঘটনা মিনার্ভা গ্রাফটকে ঘিরে ঘটল, যা হুথিদের আঞ্চলিক প্রভাব ও সামরিক শক্তির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন লোহিত সাগর ও আডেন উপসাগর দিয়ে প্রতি বছর প্রায় $1 ট্রিলিয়ন পণ্য পরিবহন হয়। এ পথে হুথিদের হামলা কেবল ইসরায়েলকেই নয়, ইউরোপ ও এশিয়ার সরবরাহ শৃঙ্খলকেও ঝুঁকির মুখে ফেলছে। মার্কিন নৌবাহিনীর যৌথ তথ্য কেন্দ্র প্রথমে জানায় আক্রান্ত জাহাজটির সঙ্গে ইসরায়েলের কোনো সরাসরি সম্পর্ক নেই, তবে পরে তারা সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে। ওয়াশিংটনের সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ, গাজার যুদ্ধ ঘিরে কূটনৈতিক চাপ সামলানো এবং একই সঙ্গে আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপদ বাণিজ্য নিশ্চিত করা। কিন্তু হুথিদের ধারাবাহিক হামলা যুক্তরাষ্ট্র ও মিত্র নৌবাহিনীর জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণকে আরও জটিল করে তুলছে। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, হুথিরা যদি আডেন উপসাগরকেও নিয়মিত হামলার আওতায় আনে তবে বৈশ্বিক জ্বালানি ও পণ্যের দামে বড় ধাক্কা আসবে। পাশাপাশি সামুদ্রিক বাণিজ্য পথে বিমা খরচ ও জাহাজ ভাড়াও আরও বেড়ে যাবে। আডেন উপসাগরের ডাচ জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা শুধু একটি আলাদা ঘটনা নয়, বরং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, ইরান ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের টানাপোড়েনেরই বহিঃপ্রকাশ। কিছুতেই থামানো যাচ্ছে না গাজার অবরোধ ভাঙতে আসা জাহাজের কাফেলা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে। শত বাধা উপেক্ষা করে গাজা অভিমুখে চলছে ত্রাণবাহী কাফেলার বহর। ইতোমধ্যে আন্তর্জাতিক নৌবহরটি ইসরায়েল ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে। আল জাজিরা জানিয়েছে গাজার উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার অর্থাৎ 200 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে জাহাজের কাফেলাটি। এর মাঝে ইতালি থেকে ভেসে এলো বড় দুঃসংবাদ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাজার উপকূল থেকে প্রায় 150 নটিক্যাল মাইল দূরে পৌঁছালেই ইতালির যুদ্ধজাহাজ আর বহরটির সঙ্গে থাকবে না। এতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি হামলার মুখে আরও ঝুঁকিতে পড়বে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ত্রাণ সহায়তা নিয়ে গাজা অভিমুখে যাত্রা করা আন্তর্জাতিক নৌ অভিযান গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে ইতালি সরে গেছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফ্লোটিলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া পোপও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু ফ্লোটিলার সংগঠকরা তা প্রত্যাখ্যান করে জানিয়েছেন যাত্রা চলবেই। কাফেলার নিরাপত্তা থেকে ইতালি সরে দাঁড়ালেও স্পেন ও তুরস্কের যুদ্ধজাহাজ বহরটির সঙ্গে আছে। এর আগে গত সপ্তাহে গ্রিস উপকূলে বহরটি ড্রোন হামলার শিকার হয়। ফ্লোটিলার সদস্যরা ইসরায়েলকে দায়ী করলেও তেল আবিব তা অস্বীকার করেছে। তবে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে যে কোনো মূল্যে তারা গাজায় কাফেলাটি পৌঁছানো ঠেকাবে। এমন পরিস্থিতির মধ্যেই ফ্লোটিলাকে সাইপ্রাসে থেমে সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছিল ইতালি। তবে দেশটির সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ফ্লোটিলাতে অংশ নেওয়া মানবাধিকার কর্মীরা। এরপরই মূলত কাফেলাটিকে শেষ পর্যন্ত নিরাপত্তা না দেওয়ার কথা জানালো জর্জিয়া সরকার।
গাজার উপর ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে গ্লোবাল সমুদ ফ্লোটিরার কাফেলা পবিত্র ভূখণ্ডের দিকে যাত্রা করছে। এই কাফেলায় 40টির বেশি নৌকা এবং 5 শতাধিক যাত্রী রয়েছেন। এর বহরে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। তাদের লক্ষ্য একটাই, ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানো। এবারই প্রথম নয়, এর আগেও চলতি বছরের মাঝামাঝি গাজা অভিমুখে রওনা করা ফ্লোটিরার ত্রাণবাহী জাহাজ মেডেলিন ও হান্দালাকে আটক করেছিল দখলদার সেনারা। তার আগেও 2013 সালে ফ্লোটিরার ব্যানারে গাজা অভিমুখে রওনা করা তুরস্কের কর্মীদের প্রাণ কেড়ে নিয়েছিল ইসরায়েলি সেনারা। পরে তুরস্কের প্রতি ক্ষমা চেয়ে $20 মিলিয়ন ক্ষতিপূরণ প্রদান করেছিল ইসরায়েল। এবার আন্তর্জাতিক বহর নিয়ে রওনা হওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিরার কাফেলা তিউনিসিয়া ও গ্রিস উপকূলে আক্রমণের শিকার হয়েছে। তবে এসব হামলার দায় ইসরায়েল স্বীকার করেনি। গত জুনে ইরানে হামলার আগে মার্কিন যুক্তরাষ্ট্র আকাশে যুদ্ধবিমানে জ্বালানি ভরার ট্যাঙ্কার ইউরোপের দিকে পাঠিয়েছিল। সেপ্টেম্বরের শেষেও একই ঘটনা ঘটেছে। এবার আগের তুলনায় বেশি সংখ্যক ট্যাঙ্কার ইউরোপের আকাশে পৌঁছেছে। মার্কিন অভ্যন্তরীণ ঘাঁটি থেকে ইউরোপের উদ্দেশ্যে 30টিরও বেশি ট্যাঙ্কার এয়ারক্রাফট পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং KC-46 পেগাসাস বিমান। এসব ট্যাঙ্কার যুদ্ধ বিমান নজরদারি বিমান ও বোমারু বিমানগুলোর জন্য অপরিহার্য জ্বালানি সরবরাহ করতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ মানে দুই প্রান্তের সম্ভাব্য হামলা আসন্ন, হোক তা রাশিয়া বা মধ্যপ্রাচ্যের লক্ষ্য ইরান। বিশেষ করে ন্যাটোর সামনে রাশিয়ার ক্রমবর্ধমান কার্যক্রম এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের প্রতিরোধের মধ্য দিয়ে সতর্কতা বাড়ানো হচ্ছে। ট্যাঙ্কারগুলো ব্যবহার করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং তার বাইরের অভিযানে যুদ্ধবিমান দীর্ঘ সময় আকাশে থাকতে সক্ষম। এতে দ্রুত সৈন্য এবং যন্ত্রপাতি পৌঁছানো সম্ভব হচ্ছে। বিশেষ করে KC-135 এবং KC-46 ট্যাঙ্কার একবারে কয়েক হাজার পাউন্ড জ্বালানি স্থানান্তরে সক্ষম, যা আকাশে দীর্ঘ সময়ে যুদ্ধবিমান চলাচল নিশ্চিত করে। এর আগে ইরান ইসরায়েল সংঘাতের সময়ও মার্কিন ট্যাঙ্কার এভাবে ইউরোপে পাঠানো হয়েছিল। কিছু সময় পরই ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আঘাত চালানো হয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে 30টি ট্যাঙ্কার পাঠানোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্ট্রাইক প্যাকেজ, নজরদারি মিশন এবং দ্রুত সৈন্য চলাচলের জন্য প্রস্তুতি নেয়। ট্যাঙ্কারগুলোর মধ্যে 17টি মধ্যপ্রাচ্যের দিকে প্রেরণ করা হয়েছে, যা দীর্ঘপাল্লার অভিযান এবং মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সক্ষমতা বাড়াচ্ছে। বাকি ট্যাঙ্কারগুলো ন্যাটোর পূর্বাঞ্চলে, বিশেষ করে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলে অবস্থান করছে। এতে রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন রোধে এবং ইউরোপীয় মিত্রদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা মিলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পুরো ন্যাটো জোট এখন সামরিক শক্তি বৃদ্ধি করছে। এ ধরনের ট্যাঙ্কার পাঠানোকে সমরবিদরা পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখছেন, যা প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখে এবং ইউরোপীয় মিত্রদের সাহস যোগায়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত নির্দিষ্ট অভিযান চালাতে সক্ষম। এ ধরনের ট্যাঙ্কার সরবরাহের মাধ্যমে যুদ্ধবিমানগুলোতে জ্বালানি থাকায় আগ্রাসন বা প্রতিরক্ষা উভয় ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্ভব হচ্ছে। পূর্ব ইউরোপ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। মার্কিন ট্যাঙ্কারগুলো কেবল সরবরাহের জন্য নয়, সম্ভাব্য সামরিক আক্রমণ ও প্রতিরক্ষা কার্যক্রমে প্রস্তুতি বাড়ানোরও নির্দেশক। ন্যাটো ও মার্কিন সেনারা এটিকে কৌশলগত শক্তি প্রদর্শনের অংশ হিসেবে বিবেচনা করছেন।